ডেটা অ্যানালিসিসকে কিন্তু প্রায়ই একটা গোয়েন্দা গল্পের মতো ভাবা যায়। মানে আসল সত্যিটা সেটা প্রায়ই আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু তথ্যের বিশাল ভিড়ের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। তো চলুন দেখা যাক ডেটা স্মুথিং ব্যবহার করে এই গোলক ধাঁধা থেকে আসল গল্পটা কিভাবে বের করে আনা যায়। চলুন তাহলে এই কেসটা হাতে নেওয়া যাক। আমাদের সামনে যে টেবিলটা আছে, এখানে লং আইল্যান্ডের মোট ৬৯টা ব্যাংকের সিডি রেট দেওয়া আছে। এখন প্রথম দেখায় কি মনে হচ্ছে? শুধুই একগাদা সংখ্যা, তাই তো? মনে হচ্ছে রেটগুলো ৭.৫ থেকে প্রায় ৮.৮% মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু প্রশ্ন হলো, এর ভেতরে কি এর চেয়েও গভীর কোনো গল্প লুকিয়ে থাকতে পারে? দেখুন, এমন অবস্থায় আমাদের প্রথম ঝোঁকটা কি হয়? আমরা একটা সহজ সরল উত্তর খুঁজি। আমরা সাধারণত ধরেই নিই যে এই ডেটা হয়তো কোনো একটা চেনা নিয়ম বা মডেল মেনে চলছে। ভাবি যে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা সাধারণ প্যাটার্ন আছেই। যেমন ধরুন, এই ডেটার উপর যদি একটা ক্লাসিক বেল কার্ভ বসিয়ে দিই, তাহলে দেখে মনে হতে পারে যে বাহ, পুরো ডেটাটাকে তো সুন্দরভাবে ব্যাখ্যা করা গেছে। এই মডেলটা আমাদের একটা বেশ পরিষ্কার ছবি দেখায় বটে। কিন্তু সমস্যাটা হলো, এটা ডেটাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে জোর করে আটকে ফেলে, অনেকটা একটা স্ট্রেট জ্যাকেট পরিয়ে দেওয়ার মতো। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি এই সহজ সরল উত্তরটাই আসলে ভুল হয়? যদি এই সুন্দর দেখতে কার্ভটা আসল সত্যটা দেখানোর বদলে বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকেই আড়াল করে দেয়? এখান থেকেই একটা বড় শিক্ষা নেওয়ার আছে। ভুল মডেল বেছে নিলে সেটা ডেটার সত্যকে প্রকাশ করার বদলে লুকিয়েও ফেলতে পারে। তাহলে চলুন একটু অন্যভাবে ভাবা যাক। ডেটার ওপর কোনো গল্প জোর করে চাপিয়ে না দিয়ে যদি আমরা ডেটাকেই কথা বলার সুযোগ দিই, এমন কোনো পদ্ধতি কি আছে যা খুব কম অনুমানের ওপর নির্ভর করে আর ডেটার আসল রূপটা ফুটিয়ে তুলতে পারে? আর এখানেই আসে হিস্টোগ্রামের মতো একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল স্মুদিং টুল। একবার দেখুন তো, বাম দিকের ওই মসৃণ বেলকার্ভ আর তার সাথে ডান দিকের হিস্টোগ্রামটা তুলনা করলেই বোঝা যাচ্ছে হিস্টোগ্রামটা কিন্তু একদম অন্য একটা গল্প বলছে। এখানে একটা চূড়া না, বরং পরিষ্কার দুটো চূড়া বা পিক দেখা যাচ্ছে। এটা কিন্তু আগের মডেলে একদমই ছিল না। আর এই হিস্টোগ্রামটাই আমাদের একটা যুগান্তকারী সূত্র ধরিয়ে দিচ্ছে। কি সেটা? এখানে আসলে একটা গ্রুপ নেই, আছে দুটো আলাদা গ্রুপ। এই যে বাইমোডাল বা দ্বিচূড়া আকৃতি, এটাই ইঙ্গিত দিচ্ছে যে আমাদের ডেটার মধ্যে দুটো ভিন্ন ধরনের উপগোষ্ঠী লুকিয়ে আছে, আর তাদের আচরণও আলাদা। এবং আসলেই তাই। আরেকটু গভীরে গিয়ে দেখা গেল এই ডেটাতে ২৯টা কমার্শিয়াল ব্যাংক আর ৪০টা থ্রিফট প্রতিষ্ঠান, মানে সেভিংস অ্যান্ড লোনসের মতো সংস্থা আছে। এই দুই ধরনের প্রতিষ্ঠানের আর্থিক আচরণ আর সুদের হার ঠিক করার পদ্ধতি একদমই আলাদা, আর সেটাই ডেটাতে ধরা পড়েছে। আচ্ছা, এখন যেহেতু আমরা দুটো গ্রুপকে চিনে ফেলেছি, আমরা তাদের জন্য আলাদা আলাদা দুটো বেল কার্ভ বসানোর চেষ্টা করতে পারি। এখানে ড্যাশ লাইনটা কমার্শিয়াল ব্যাংক আর সলিড লাইনটা থ্রিফট প্রতিষ্ঠানগুলোকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা আগের চেয়ে অবশ্যই ভালো, কিন্তু হিস্টোগ্রামের মতো স্পষ্ট দুটো চূড়া কি এখনও দেখা যাচ্ছে? না, মডেলটা এখনও আসল ছবির কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস মিস করে যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো, আমাদের আরও শক্তিশালী একটা লেন্স দরকার, এমন একটা টুল যা আরও সূক্ষ্মভাবে ডেটার ভেতরের গল্পটাকে বের করে আনতে পারবে, এমন একটা স্মুদিং কৌশল যা আমাদের সম্পূর্ণ ছবিটা চোখের সামনে তুলে ধরবে। এবং এখানে সেই রহস্যের সমাধান, এটাকে বলে কার্নেল ডেনসিটি এস্টিমেট। এটা আরও উন্নত একটা স্মুথিং পদ্ধতি। এবার দেখুন তো ছবিটা কতটা পরিষ্কার। দুটো গ্রুপের একদম আলাদা এবং জটিল যে আকৃতি, তা এখন একেবারে স্পষ্ট। মনে হচ্ছে রহস্যের জট এবার পুরোপুরি খুলে গেছে। তো এই স্মুথ ডেটা থেকে আমরা ঠিক কি জানতে পারছি? কমার্শিয়াল ব্যাংকগুলোর ড্যাশ লাইন দেখুন, দুটো পরিষ্কার চূড়া, একটা 8.0% আর একটা 8.5%। অন্যদিকে থ্রিফট প্রতিষ্ঠানগুলোর সলিড লাইন, একটাই শক্তিশালী চূড়া, সেটা 8.5%, আর এর একটা লম্বা লেজ বাম দিকে চলে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, দুটো গ্রুপই মনে হচ্ছে রাউন্ড সংখ্যা, যেমন 8.0 বা 8.5% বেশি পছন্দ করছে। তাহলে এই যে আমরা স্মুথিং পদ্ধতি নিয়ে কথা বলছি, এটা আসলে কি? খুব সহজ কথায় বললে, এটা এমন একটা কৌশল যা দুটো চরম অবস্থানের মধ্যে একটা সেতু তৈরি করে। একদিকে আছে শুধু কাঁচা ডেটা দেখা,
যেখানে কোনো অনুমানই নেই, আর অন্যদিকে আছে একটা নির্দিষ্ট মডেলে ডেটাকে জোর করে ফিট করা, যেখানে অনুমানগুলো খুব কঠোর। স্মুথিং ঠিক এর মাঝামাঝি কাজ করে, আর ডেটার ভেতরে লুকিয়ে থাকা আসল প্যাটার্নগুলোকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে দেয়। এই যে ডেটা গোয়েন্দাগিরির কথা বললাম, এটা কিন্তু শুধু ব্যাংকের সুদের হারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এই স্মুদিং পদ্ধতিগুলো নানা রকম ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে কাজের। চলুন আরও কয়েকটা উদাহরণ দেখি। যেমন এই উদাহরণটা দেখুন, এটা ডায়াবেটিস গবেষণা থেকে নেয়া। এখানে শিশুদের বয়স আর সি পেপটাইডের মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে, যেটা আসলে ইনসুলিন লেভেল বুঝতে সাহায্য করে। একটা সাধারণ সরল রেখা, মানে ড্যাশ লাইনটা, এর সম্পর্কটাকে ঠিকঠাক ধরতে পারছে না, কিন্তু একটা স্মুদার কার্ভ, মানে সলিড লাইনটা, পরিষ্কার দেখাচ্ছে যে সম্পর্কটা আসলে অনেক অনেক জটিল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেডিকেল ট্রেন্ডকে আমাদের সামনে নিয়ে আসছে। আবার ধরুন বিশাল বড় ডেটা সেটের কথা। এই গ্রাফে ৩,০০০-এরও বেশি ডেটা পয়েন্ট আছে, যা পরিবেশ বিজ্ঞানের অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত। এতগুলো বিন্দুর ভিড়ে আসল সম্পর্কটা বোঝা প্রায় অসম্ভব। কিন্তু এর ওপর যেই একটা স্মুদার কার্ভ এঁকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল যে দূরত্ব আর দূষণের কোরিলেশনের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে আপাতদৃষ্টিতে যা শুধুই কোলাহল বা নয়েজ, তার ভেতরেও একটা গল্প থাকে, আর এখানেই স্মুদিং পদ্ধতির আসল গুরুত্ব। এটা আমাদের সেই গল্পটা খুঁজে বের করতে সাহায্য করে। একজন ডেটা গোয়েন্দা টুলকিটে স্মুদিং পদ্ধতির অনেক রকম ব্যবহার আছে। এটা ডেটার গুরুত্বপূর্ণ কাঠামো দেখতে সাহায্য করে, আরও ভালো মডেল তৈরির জন্য ধাপে ধাপে আমাদের বোঝাপড়া বাড়াতে সাহায্য করে, কোনো সহজ মডেল যথেষ্ট কিনা তা পরীক্ষা করে, আর প্রচলিত পরিসংখ্যান পদ্ধতিগুলোকে আরও অনেক বেশি নমনীয় করে তোলে। ভাবলে অবাক হতে হয়, আমাদের চারপাশের ডেটার মধ্যে এমন আরও কত যে অজানা গল্প লুকিয়ে আছে, কে জানে। স্মুদিং পদ্ধতি আমাদের সেই গল্পগুলো শোনার এবং বোঝার জন্য একটা অসাধারণ সুযোগ তৈরি করে দেয়। একটু ভাবলেই হয়তো দেখা যাবে আমাদের নিজেদের ডেটার মধ্যেই হয়তো এমন অনেক গোপন রহস্য উন্মোচনের অপেক্ষায় আছে।